পূর্ণাদেবী সর্বপ্রথম ওনার সন্তানদের এবং ওনার ভগিনী বীণাদেবীকে বাড়িরই এক গোপন কক্ষে লুকিয়ে রেখে এলেন এবং ওনার বড় সন্তান চন্দ্রানী দেবীকে বলে এলেন যে যাই হয়ে যাক তিনি ও তার ভাই বোন এবং তাদের মাসি বীণাদেবী যেন কোনো মতেই এই গোপন কক্ষের বাইরে না আসেন। এরপর পূর্ণাদেবী ওনার সন্তানদের ও ভগিনীকে রক্ষা করার দরুন নারকেল কাটার ধারালো কাটারিটি বের করে তা শক্ত করে হাতে ধরে সদর দরজার পাশেই আশ্রয় নিয়ে বসে রইলেন, যাতে সদর দরজা ভেঙে টারফান ভিতরে প্রবেশ করলেই আপন সন্তানদের ও ভগিনীকে রক্ষা করার স্বার্থে তাকে আঘাত করতে সক্ষম হন। বেশ খানিকক্ষণ ধরে অনবরত দরজা ভাঙার প্রচেষ্টা করতে থাকে টারফান। তবে হঠাৎই সদর দরজা থেকে শব্দ আসা বন্ধ হয়ে যায়। মিনিট 10 কেটে গেলেও কোনো সাড়া শব্দ না পাওয়ার দরুন পূর্ণাদেবী ভাবলেন হয়তো বিপদ কেটে গিয়েছে। টারফান হয়তো সদর দরজা ভাঙতে ব্যর্থ হয়ে চলে গিয়েছেন। পূর্ণাদেবী তাই ওনার হাতে থাকা কাটারিটি দরজার পাশে রেখে সিঁড়ি দিয়ে উঠে বাড়ির দ্বিতলে পৌঁছতেই এক অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হয়ে চমকে উঠলেন। পূর্ণাদেবী যতটা না ভয় পেলেন তার তুলনায় অনেক অধিক মাত্রায় আশ্চর্য হলেন। প্রায় 6.5 ফুটের অধিক লম্বা, যে কোনো আন্তর্জাতিক মানের ব্যায়ামবীরকে অনায়াসে টেক্কা দেওয়ার মতন শারীরিক গঠনের এক ব্যক্তি ওনার সামনে দাঁড়িয়ে রয়েছেন। পিঠ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট এই যুবক যেন দৈবিক লালিত্য ভরা মায়াবী মুখশ্রীর অধিকারী। এক কথায় বলতে গেলে গ্রিক পুরাণে বর্ণিত দেবতাদের মতন সৌন্দর্য তার। পূর্ণাদেবীকে দেখে টারফান প্রশ্ন করলেন, মা, কে আপনি? এটা মাস্টারমশাই বাড়ি তো? মানে ওই বিদ্যুৎ সরকারের বাসা তো এটা? নাকি আমি ভুল ঠিকানায় চলে আসলাম? টারফানের গড়ন ও মহিলাদের যথাযথভাবে সম্মান দিয়ে কথা বলার ধরন দেখে পূর্ণাদেবীর আর বুঝতে বাকি রইল না বাহুবলের প্রভাবে ত্রাস সৃষ্টি করে সমাজবিরোধীদের তালিকায় সাম্প্রতিককালে সব থেকে ভয়ানক ও প্রভাবশালী হিসেবে বিবেচ্য হলেও আর যাই হোক, তথাকথিত জাতকাট ক্রিমিনাল এ একেবারেই নয়। হয়তো দুর্ভাগ্যবশত কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে কিংবা অপর কোনো
বিশেষ কারণে আজের এই পরিণতি। পূর্ণা সরকার: হ্যাঁ, তবে মাস্টারমশাই যে এখন বাড়িতে নেই, তা ওনার সাথে আপনার কি দরকার? আপনি এত ক্রোধান্বিত কেন? আর তাছাড়া সদর দরজা তো বন্ধ, তা আপনি কি করেই বা একেবারে বাড়ির দ্বিতলে এসে উপস্থিত হলেন? রূপ দেখে আর কথাবার্তা শুনে তো বেশ ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে, আর বয়সও তো মনে হয় খুব একটা বেশি নয়। কিন্তু এর মধ্যেই তো নামের প্রসার বেশ ভালো রকমই ঘটিয়ে ফেলেছেন। কলসিগড়ের বেশিরভাগ কিশোরদের ও যুবকদের মনেই তো এখন টারফান হওয়ার স্বপ্ন। তা একবারও ভেবে দেখেছেন যে শহরে জন্মেছেন, বড় হয়েছেন, সেই শহরের আগামী প্রজন্মের ওপর আপনার কার্যকলাপের কতটা নেতিবাচক প্রভাব পড়ছে? যাই হোক, বলুন তো দেখি, সদর দরজা বন্ধ থাকা সত্ত্বেও শটাং বাড়ির দুতলার বারান্দায় আপনার আবির্ভাব ঘটল কিভাবে? টারফান আস্তে করে অর্ধেকটা গ্রিল দিয়ে ঘেরা বাড়ির দ্বিতলের বারান্দার পাঁচিলটির দিকে ইশারা করলেন। পূর্ণা দেবী: তা মাস্টারমশাই গতকাল কি এমন কীর্তি বাঁধিয়েছেন যে তার জন্য স্বয়ং আপনাকে এই রাতের বেলা সদর দরজা খোলা না পেয়ে ও তা ভাঙতে ব্যর্থ হওয়ার ফলে সোজা জলের পাইপ বেয়ে উঠে বারান্দার গ্রিল টপকে একদম বাড়ির দুতলায় এসে উপস্থিত হতে হলো? টারফান: আপনি মাস্টারমশাইয়ের কে হন? পূর্ণা দেবী: আমি ওনার স্ত্রী। টারফান: আমরা সকলেই মাস্টারমশাইকে খুব ভালোভাবে চিনি। সকলের মতোই আমরাও ওনাকে খুবই সম্মান করি, কিন্তু ওনার মতো একজন শিক্ষিত ভদ্র মানুষ গতকাল রাতে সামান্য একটা ব্যাপারে এমন এক ঘটনা ঘটিয়েছেন যা কোনোভাবেই ওনাকে অন্তত শোভা পায় না। অমিতের নতুন সিনেমা বেরিয়েছে গতকালই, তাই সারা টকিজ গতকাল সকাল থেকেই একদম হাউসফুল। মাস্টারমশাই যদিও গতকাল সকালে বিদ্যালয় যাওয়ার সময় সন্ধ্যার শোয়ের টিকিট কেটে রেখেছিলেন, তবে আমাদের তো আর সারা টকিজে সিনেমা দেখার জন্য কোনো টিকিট লাগে না। অমিতের হিন্দি সিনেমা আর সত্যমের বাংলা সিনেমা হলে এলেই সারা টকিজের ম্যানেজার আমাদের ঠেকে এসে খবর দিয়ে যান। আমাদের যখন ইচ্ছে হয় আমরা দলবল নিয়ে চলে যাই সিনেমা দেখতে। কাল সন্ধ্যায় তেমনই আমরা সকলে গিয়েছিলাম সিনেমা দেখতে। শো শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর মাস্টারমশাই সিনেমা দেখতে আসেন, তবে শো হাউসফুল থাকায় উনি হলের ভিতরে প্রবেশ করতে না পারলে ম্যানেজার বাবুর ওপর চড়াও হন এবং টিকিট থাকা সত্ত্বেও সিনেমা দেখতে না পারায় সেই সময় মাস্টারমশাই বেশ উত্তেজিতও হয়ে পড়েন। ম্যানেজার বাবু তখন ওনার রোষের হাত থেকে রক্ষা পাওয়ার দরুন সকল দোষ আমাদের ওপর চাপিয়ে দেন। আমরা যদিও জানতামও না যে টিকিট কেটেও উনি সিনেমা দেখতে পাননি, তা না হলে আমরা সকলে ওনাকে যা শ্রদ্ধা করি, এই ঘটনা জানতে পারলে যে তৎক্ষণাৎ আমরা যে কেউ একজন সিনেমা হল থেকে বেরিয়ে এসে ওনাকে সিনেমা দেখার সুযোগ করে দিতাম। কিন্তু মাস্টারমশাই ওনার বদরাগের বশে সিনেমা শেষ হওয়ার পর আমাদের ঠেকে এসে কিছু বোঝা নেই শোনা নেই আমাদের সকলকে গালিগালাজ দিতে ও মারধর করতে শুরু করেন। প্রায় বাধ্য হই অনিচ্ছা সত্ত্বেও ওনাকে থামানোর জন্য আমাকে ওনার সাথে হাতাহাতিতে জড়াতে হয়। সর্বোপরি উনি যে গতকাল মদ্যপ অবস্থাতেও ছিলেন। আপনি বলুন তো মা, একজন শিক্ষক মানুষকে কি এগুলো কোনোভাবে মানায়? আমি ওনার এই কীর্তির জন্য যতটা ওনার ওপর রাগান্বিত,
তার চেয়ে অনেক অধিক মাত্রায় আমি আশ্চর্য। যে মানুষটা সকলের কাছেই শ্রদ্ধার পাত্র, সেই মানুষটা কি করে অমন একটা সামান্য বিষয় নিয়ে উত্তেজিত হয়ে ওরকম কুরুচিকর কাণ্ড গতকাল ঘটালেন। আমরা যে ওনাকে অন্য চোখে দেখি, কিন্তু গতকাল রাতে উনি যে অবস্থায় ছিলেন আর যে ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন, তা কোনোদিনও আমরা কেউই ওনার থেকে অন্তত আশা করিনি। এই বলে টারফান সরকার বাড়ি থেকে চলে গেলেন। টারফানের মুখ থেকে সব কিছু শোনার পর পূর্ণাদেবী ওনার স্বামীর কার্যকলাপ নিয়ে যথেষ্টই চিন্তিত হয়ে পড়লেন। বিদ্যুৎ সরকার বাড়ি ফিরলে পূর্ণাদেবী ওনার স্বামীকে এই বিষয়ে দু এক কথা বলাতে তুমুল অশান্তি বাঁধল স্বামীর ও স্ত্রীর মধ্যে। দৈনন্দিন জীবনের মাঝে ধীরে ধীরে পূর্ণাদেবী লক্ষ্য করলেন কেমন যেন বদমেজাজি হয়ে উঠছেন ওনার স্বামী। দৈনন্দিন ও সাংসারিক জীবনে বেশ দ্রুতই পাল্টে যাচ্ছে তার আচার আচরণ। সন্তানদের ওপর অকারণে ক্রুদ্ধ হয়ে উঠছেন তিনি। এমনকি বাইরেও সেরকম কোনো কারণ ছাড়া অযথাই তর্ক বিতর্কে ঝুটঝামেলায় জড়িয়ে পড়ছেন বিদ্যুৎ সরকার। স্বামীর আচরণে এই অপ্রত্যাশিত ও নেতিবাচক পরিবর্তন খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে পূর্ণাদেবীকে, এবং তিনি এই বিষয়ে ওনার মাতা কুসুমরানী দেবীর সাথে আলোচনা করলে উনি ওনার মেয়েকে অর্থাৎ পূর্ণাদেবীকে বললেন, দেখ মা, আমাদের বাড়ির প্রায় সকলেই যে ছোট খোকনকে তোদের বিয়ের অনেক আগে থেকেই চিনি। কিশোর বয়সে বেশ বদরাগীও ছিল, তবে ওই বয়সে ওরকম বদমেজাজ প্রায় কম বেশি সব ছেলেপুলেরই থেকে থাকে। কিন্তু ছোট খোকন একটু বড় হওয়ার পর এর আগে কোনোদিনও তো এমন সব বেয়াদবি কখনোই ওকে করতে দেখিনি। তাছাড়া তোদের বিয়ের পর পরিবারের ওপর দিয়ে কত ঝড়ই না বয়ে গেছে। আমাদের ছোট খোকনই তো সেই সব কিছু অত্যন্ত বিচক্ষণতার সাথে ঠান্ডা মাথায় সামলেছে। তবে এখন কি এমন ঘটল যে সেই মানুষটাই এরকম আশ্চর্যজনক আচরণ করছে? দেখ পূর্ণা, আমার মতে তোর একটু নজরে রাখা উচিত ছোট খোকনকে। একটা বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষের আচরণে এরকম হঠাৎ আশ্চর্যজনক পরিবর্তন হওয়াটা কিন্তু একেবারেই স্বাভাবিক ঘটনা বলে আমার অন্তত মনে হয় না। পূর্ণাদেবী ওনার মা কুসুমরানী দেবীর পরামর্শ মতো ওনার স্বামীর ওপর বেশ ভালো রকম নজর রাখতে শুরু করলেন। বিদ্যুৎ সরকারের বাড়ি থেকে বেরিয়ে শিক্ষকতা করার দরুন ওনার বিদ্যালয় যাওয়ার এবং সেখান থেকে বাড়ি ফেরার প্রত্যহের যাত্রাপথ সম্বন্ধে খোঁজখবর নিতেই অল্প কিছু দিনের মধ্যেই পূর্ণাদেবী জানতে পারলেন ওনার স্বামী কুসঙ্গে জড়িয়েছেন। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ সরকার প্রায় প্রত্যেক দিনই অবৈধ কোনো এক অর্থলগ্নি ক্রীড়ায় অংশগ্রহণ করছেন ও সেখানে ওনার বেশ কিছু অর্থ নিয়মিত নষ্ট হওয়ার দরুন মেজাজ একদম তুঙ্গে থাকছে, এবং যার ফলস্বরূপ ওনার স্বাভাবিক স্বভাব ও আচরণে অপ্রত্যাশিত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। একদিন বিদ্যুৎ সরকার বাড়ি ফিরলে পূর্ণাদেবী ওনার স্বামীকে রাতের খাবার বেড়ে দিয়ে ওনার পাশে বসে বললেন, শৈশবকালে মাতা পিতাকে হারানোর পর থেকেই তোমার জীবন অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।
তারপরও তুমি তোমার একাগ্রতার দ্বারা নিজের ছাত্রজীবন সম্পূর্ণ করেছ। ভালোবেসেছিলে আমাকে, সেই কর্তব্য পালন করে আমাকে বিবাহ করেছ। আমাদের সাংসারিক জীবনে কত ঝড়ঝাপটাই না এসেছে, তবে তুমি চিরকাল নিজেকে স্থির রেখে, মাথা ঠান্ডা রেখে সব কিছুটা নিজে হাতে সামলেছ। তুমি আমার এবং আমাদের সন্তানদের দায়িত্ব নেওয়ার সাথে তোমার শ্বশুরবাড়ির পাশেও সর্বরকমভাবে যথাসম্ভব থেকেছ। তোমার স্বল্প আয়ের মধ্যে 5-6টা মানুষের সংসার চালাতে যখন হিমশিম খেয়েছি, তখন তোমার ঐকান্তিক প্রচেষ্টা, সংসারের প্রতি তোমার মায়া, তোমার অক্লান্ত পরিশ্রম দেখে আমি মনোবল ফিরে পেয়েছি। নতুন করে আত্মবিশ্বাস জন্মেছে আমার মনে। আর আজ যখন মা চণ্ডীর আশীর্বাদে আমাদের কঠিন পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটছে, তুমি যখন তোমার পছন্দের শিক্ষকতার নৈতিক কর্মে নিযুক্ত, যখন তুমি সমাজ গড়ার কারিগর রূপে হাজার হাজার ছাত্রছাত্রীদের সুশিক্ষা প্রদান করে দেশের ও সমাজের ভবিষ্যৎ গড়ার গুরু দায়িত্ব পালন কার্যে নিয়োজিত, এমন সময় কি এমন মতিভ্রম হলো তোমার যে প্রায় প্রত্যহ বাড়ি ফেরার আগে থেকে বসে নিজের পরিশ্রমের দ্বারা উপার্জিত অর্থগুলোর শ্রাদ্ধ করছ? বলি কি, মাথাটা কি তোমার একদম খারাপ হলো গো? বিদ্যুৎ সরকার বিষম খেয়ে ওনার খাবারের থালার পাশেই রাখা জলের গ্লাসটি থেকে জল পান করে অবাক হয়ে ক্ষণিক তাকিয়ে রইলেন ওনার স্ত্রীর দিকে। তারপর ওনার স্ত্রীকে প্রশ্ন করলেন, এই পূর্ণা, তুমি তুমি কি করে জানলে এসব? পূর্ণা দেবী, আমি কিভাবে জানলাম তা জেনে তোমার আর কাজ নেই। তুমি কি আক্কেল জ্ঞান সব কিছু খুইয়ে বসলে নাকি গো? তুমি কি শুরু করেছো বলো তো দেখি। এই, তুমি আমার মাথার দিব্যি খাও, আর কোনোদিনও ওই কুয়াশরের ধারে যাবে না, কথা দাও আমাকে। এই অপুমা, আয় তো দেখি একবার এদিকে। মায়ের ডাক শুনে চন্দ্রানী দেবী সেটা উপস্থিত হলেন। পূর্ণা দেবী, এই তুমি তোমার বড় মেয়েরও মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আর কোনো দিন ওই কুয়াশোর মুখও হবে না কো, কথা দাও। বিদ্যুৎ সরকার ওনার বড় কন্যার উপস্থিতিতে ওনার স্ত্রীর নিকট প্রতিজ্ঞা করলেন যে বিপথে পা তিনি আর কখনো বাড়াবেন না। স্ত্রীর কাছে করা প্রতিজ্ঞা তিনি অটুট রাখলেন। ধীরে ধীরে বিদ্যুৎ সরকারের আচার আচরণে ও ব্যবহারে ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হল এবং তিনি পুনরায় সম্পূর্ণরূপে স্বাভাবিক ও সুশীল জীবনযাত্রায় ফিরে এলেন। অপ্রয়োজনীয় কুসঙ্গ যে অপ্রত্যাশিতভাবে সেই চিরাচরিত দায়িত্বশীল মানুষটিকে সাময়িকভাবে তার নিজের সর্বাধিক কাছের মানুষগুলির নিকট পর্যন্ত বেশ অচেনা করে তুলেছিল। সাংসারিক ও সামাজিক জ্ঞানসম্পন্ন, সুশিক্ষার অধিকারী, অত্যন্ত দায়িত্বপরায়ণ বিদ্যুৎ সরকারের নিজেকে বিপথে চালনা করার ভুল পূর্ণাদেবীর বুদ্ধিমত্তায় ও স্বামীর প্রতি সর্বদা শুভকামনার দরুন এবং পূর্ণাদেবীর তার স্বামীর প্রতি অত্যন্ত দায়িত্বশীল হওয়ার ফলস্বরূপ খুব অল্প সময়ের মধ্যেই সংশোধিত হয়ে গেল। সময়ের সাথে বেশ স্বাচ্ছন্দ্যতা লাভ করতে থাকে পূর্ণাদেবীদের সংসার, এবং অপরদিকে শৈশবে অর্জিত সুনাম
পূর্ণাদেবীর বড় কন্যা চন্দানী সরকার তার মেধার দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও অব্যাহত রেখে প্রতিবেশী শহরের বেশ নামকরা এক কলেজে ভর্তি হয়েছে। তবে পূর্ণাদেবীর যত চিন্তা ওনার একমাত্র পুত্র অতীন্দ্র সরকারকে নিয়ে। শৈশবে বিদ্যালয়ে তিনি নিয়মিতই প্রথম থেকে তৃতীয়র মধ্যে থাকলেও কিশোর বয়সে পদার্পণ করতে না করতেই লেখাপড়ায় তার একাগ্রতা হ্রাস পেতে শুরু করল। পূর্ণা সরকারের পুত্র অতীন্দ্র সরকার যে বিদ্যালয়ে পঠন পাঠনরত, সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একসময় অতীন্দ্র সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এখন যে ওনারাও যথেষ্টই আশ্চর্য অতীন্দ্র সরকারের বিদ্যাচর্চায় এই ধরনের অপ্রত্যাশিত অবনতি দেখে। বেশ কিছুবার তাই বিদ্যালয় থেকে অতীন্দ্র সরকারের অভিভাবককে ডেকে পাঠানো হয় এবং বিদ্যুৎ সরকার শিক্ষক শিক্ষিকাদের নিকট হতে ওনার পুত্রের সম্বন্ধে বারংবার অভিযোগ শুনে ওনার পুত্রের ওপর বেশ ক্রুদ্ধ হয়ে ওনাদের একমাত্র পুত্রকে বেশ কড়া শাসনে রাখতে শুরু করলেও অতীন্দ্র সরকারের পঠন পাঠনে খুব একটা ইতিবাচক পরিবর্তন হলো না। এমনকি ধীরে ধীরে তার গতিবিধিরও নেতিবাচক পরিবর্তন হতে শুরু করল। বিদ্যুৎ সরকারের কড়া শাসনের এবং পূর্ণাদেবীর অনুশাসনের বাঁধনে বাড়িতে খুবই সুবোধ বালক হয়ে থাকা অতীন্দ্র সরকারকে একদিন হাতে নাতে ধূমপান করতে ধরে ফেললেন একজন প্রতিবেশী এবং তিনি শৈশব থেকে বড় হতে দেখা ছেলেটির হিতের কথা চিন্তা করে তার সোজা পূর্ণাদেবীদের বাড়িতে এসে জানিয়ে দিলেন পূর্ণাদেবীকে। শৈশব থেকেই লেখাপড়ায় যথেষ্ট ভালো, এমনকি বিদ্যালয়ের শিক্ষকদের ও শিক্ষিকাদের দ্বারা প্রায়শই প্রশংসিত পুত্রের পঠন পাঠনে অপ্রত্যাশিত অবনতি নিয়ে এবং পঠন পাঠনে পুত্রের মনোনিবেশ ক্রমাগতই হ্রাস পাওয়ার দরুন একমাত্র পুত্রকে নিয়ে ভীষণই দুঃখিত ও চিন্তিত থাকা পূর্ণাদেবী ওনাদের প্রতিবেশী হতে পুত্রের ধূমপান করার অভিযোগ শুনে খুবই মর্মাহত হয়ে পড়লেন এবং সেই প্রতিবেশী প্রস্থান করার পর মুহূর্তেই অশ্রুত হয়ে পড়লেন। অতীন্দ্র সরকার বাড়ি ফিরলে পূর্ণাদেবী তার পুত্রকে তুলোধনা করলেন এবং স্বামী শিক্ষকতা করে বিদ্যালয় থেকে রাতে বাড়ি ফিরলে ওনাকে ওনাদের পুত্রের এই সামান্য বয়সের নিরিখে একদমই বেমানান অপকীর্তি সম্বন্ধে অবগত করলে বিদ্যুৎ সরকার ক্রোধে ও একমাত্র পুত্রের ওপর ভয়ানক ক্ষোভে তার পুত্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে গেলেন। কিন্তু পূর্ণাদেবীর, বীণাদেবীর এবং চন্দানী দেবীর বিদ্যুৎ সরকারকে করা বারংবার অনুরোধে বিদ্যুৎবাবু ওনার এই সিদ্ধান্ত বদল করলেন ও পূর্ণাদেবীকে বললেন, সত্যি কি কুক্ষণে এটাকে পেটে ধরেছিলে? বিদ্যালয় থেকে প্রত্যেক মাসে অন্ততপক্ষে 2 বার করে তো গার্জেন কল হবেই, তার উপর আবার এই অল্প বয়সেই ধূমপান করা শুরু করে দিয়েছে তোমার সুপুত্র। আজ রাতে ওকে একটা কিচ্ছু খেতে দেবে না। বনের হিংস্র জানোয়াররা পেটের জ্বালায় শুধরে যায়, তোমার এই আপদ ছেলে কি করে না শুধরায় আমিও দেখি। পূর্ণাদেবী, এমনভাবে বলছো যেন নিতু আমার একার ছেলে, আর বাচ্চা ছেলে না হয় ভুল করে ফেলেছে, একটু বকুনি দিলেই ও ঠিক শুধরে যাবে। তা বলে নিজের ছেলেকে কি কেউ রাতের বেলা
খেতে না দিয়ে রাখে গো। অমনটা যে নিজের ছেলের সাথে করতে নেই। বলি কি, শোনো না গো, ওকে একটু কিছু খেতে দিয়ে দি না গো। বিদ্যুৎ সরকার: গেল যা, বাচ্চা? তা বাড়িতে কি আর কোনো বাচ্চা নেই, নাকি ছেলে তুমি এই জগতে একাই পেটে ধরেছ? কই, বাকিগুলো তো এমন জ্বালায় না। ওর যারা ওই বিদ্যালয়ের বন্ধু, ওই যে গো, যারা ছোটবেলায় ওর সাথে ক্লাসে স্ট্যান্ড করতো, ওর সেই বন্ধুরা তো এখনো ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করে যাচ্ছে। প্রায়ই তো তোমার ছেলের রুটিন গার্জেন কল অ্যাটেন্ড করতে আমাকে যেতে হয় ওদের বিদ্যালয়ে। তখন তোমার ছেলের বন্ধুদের সাথে দেখাও হয় আর কথাও হয়। সেই সুবাদেই জানতে পারলাম সুদীপ্ত নাকি এবারেও স্ট্যান্ড করেছে। আরে আমি বা তুমি কেউই তো কোনোদিনও নিতুকে বলিনি যে ওকে ক্লাসে স্ট্যান্ড করতেই হবে। কিন্তু তোমার ছেলে যা শুরু করেছে দেখছি, দেখো যেন অকালেই না লেখাপড়া ছেড়ে দেয়। আর তার ওপর আবার আজ নিজে কানেই তো শুনলে নাকি ধূমপান করাও রপ্ত করে ফেলেছে। আমি তো আর ওকে কম শাসন করি না। তাছাড়া আমি যখন বিদ্যালয়ে থাকি সেই সময় তুমিও সংসারটাকে কম অনুশাসনে রাখো না। তবুও এ ছেলে যে দেখছি কিছুতেই শোধরাবার নয়। আজ রাতে ওকে একদম খেতে দেবে না, এ আমি বলে রাখলাম। দেখি পেটের জ্বালায় জানোয়ারটা মানুষ হয় কিনা। আমরা জীবনে অনেক কিছু করে বেরিয়েছি পূর্ণা, তবে তোমার ছেলের মতো এমন ছ্যাঁচড়া কুলাঙ্গার জীবনেও ছিলাম না। স্বামীয়ন্ত প্রাণা সাত্ত্বিক মহিলা হলেন সরকার বাড়ির ছোট বউ পূর্ণা সরকার। একদিকে যেমন স্বামীর কোনো আদেশ অমান্য করার ইচ্ছা তার নেই, ঠিক তেমনই আবার অপরদিকে নিজের একমাত্র পুত্র অতীন্দ্র সরকার রাতে অভুক্ত থাকলে নিজে যে কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন তা সাংসারিক জীবনে সম্পূর্ণরূপে মগ্ন সন্তানদের প্রতি অত্যধিক যত্নশীল পূর্ণাদেবীর মতো সংসারের মায়ায় ভীষণভাবে জর্জরিত নারীর পক্ষে কোনো মতেই সম্ভব নয়। তাই তিনি গোটা রাত অভুক্ত থেকে পুত্রের ভাবনা মাথায় নিয়ে দুশ্চিন্তায় নিমজ্জিত রইলেন। তবে যদিও অতীন্দ্র সরকারকে অভুক্ত থাকতে হলো না, কারণ তার দিদি চন্দানী দেবী নিজে অন্নগ্রহণ না করে নিজের রাতের খাবার তাদের পিতা ঘুমিয়ে পড়ার পর তার আদরের ভাইকে খাইয়ে দিলেন। দিনে দিনে অতীন্দ্র সরকারের স্বভাব খুবই নিম্নমানের হয়ে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না করতে পারায় তিনি লেখাপড়া ছেড়ে দিতে ইচ্ছা প্রকাশ করলেও পিতার কড়া শাসনের সুবাদে তার হয়ে উঠল না। ইচ্ছা না থাকলেও একাদশ শ্রেণীতে ভর্তি হতেই হলো অতীন্দ্র সরকারকে। আর অতীন্দ্র সরকার একাদশ শ্রেণীতে পঠন পাঠন করাকালীনই পুত্রের জন্য দুশ্চিন্তামগ্ন হওয়ার দরুন মানসিক অবসাদ ও মানসিক যন্ত্রণা আরও অনেকটাই বাড়ল পূর্ণাদেবীর ও বিদ্যুৎবাবুর। এবার যে আর ওনাদের পুত্র কেবলই আর ধূমপানে সীমাবদ্ধ নেই, এখন যে নিয়মিতই সুরাপান করে বাড়ি ফিরছেন তিনি। বিদ্যুৎ সরকারের তাদের পুত্রকে করা হাজার শাসন ও পূর্ণাদেবীর ও চন্দানী দেবীর তাকে হাজার বোঝানো যেন কেবলই ভস্মে ঘি ঢালার সমান হয়ে উঠেছে। কারণ অতীন্দ্র সরকার যে সকলের সব ধরনের শাসনের অনুশাসনের বোঝানোর উপদেশের সৎপরামর্শের বিন্দু মাত্র তোয়াক্কা না করে বেশ দিব্যি নিজেকে রসাতলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত প্রতিনিয়তই পাকাপোক্ত করে তুলছেন। পূর্ণাদেবীর
দুশ্চিন্তা দেখে অতীন্দ্র সরকারের মাতামহ এবং মাতামহী তাদের স্নেহের নাতিকে নানান কথার মধ্য দিয়ে বিভিন্ন উপদেশ প্রদান করে থাকেন, যাতে তাদের নাতির মগজে শুভবুদ্ধির উদয় হয়। কিন্তু যে স্বেচ্ছায় নিজের জন্য উচ্ছন্নে যাওয়ার পথ নির্বাচন করে, তার কি আর ধর্মের কাহিনী ভালো লাগে? সুতরাং কুসুমরানী ব্যানার্জির এবং ইন্দ্রনাথ ব্যানার্জির ওনাদের নাতির হিতের উদ্দেশ্যে ব্যয় করা সকল উপদেশমূলক বাক্যই পুরোপুরি অযথাই ব্যয় হয়ে থাকে। আর এই ধরনের বয়সের তুলনায় অত্যধিক পাকা, অপর কথায় বলতে গেলে অল্প বয়সে বকে যাওয়া এবং সর্বোপরি উচ্ছন্নে যাওয়ার পথে বেশ কম বয়স থেকেই স্বেচ্ছায় অগ্রসর হওয়া কিশোরদের কিংবা যুবকদের ওপর চিরকালই যে অপকর্মকারীদের বা সমাজবিরোধীদের নজর থাকে তাদের দল ভারী করার উদ্দেশ্যে। তবে এই ধরনের কিশোররা কিংবা যুবকরা যদি একটু ভদ্র কিংবা বেশ সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদিও সমাজবিরোধীদের পূর্বেই এরকম অল্প বয়সী ছেলেরা নেতাবাবুদের নজরে পড়ে যান। পূর্ণাদেবীর এবং বিদ্যুৎ সরকারের একমাত্র পুত্র অতীন্দ্র সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটল না। ছাত্র সংগঠনের স্থানীয় কমিটির সদ্য দায়িত্ব পাওয়া এক উদীয়মান ছাত্রনেতার নজর পড়ে পূর্ণাদেবীর একমাত্র পুত্র অতীন্দ্র সরকারের ওপর। সেই ছাত্রনেতা আবার কাকতালীয়ভাবে পূর্ণাদেবীদেরই পাড়ার বাসিন্দা। পূর্ণাদেবীর ও চন্দানী দেবীর হাজার বারণ এবং বিদ্যুৎবাবুর কড়া নিষেধ সত্ত্বেও সেই উদীয়মান ছাত্রনেতার হাত ধরে পার্টির খাতায় নাম লিখিয়ে ফেললেন অতীন্দ্র সরকার। কোনো ক্রমে তালে গোলে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বাড়ির সকলের অনেক বোঝানো সত্ত্বেও কলেজে আর ভর্তি হলেন না অতীন্দ্র সরকার। পূর্ণাদেবীদের বড় সন্তান চন্দানী দেবী যদিও বেশ ভালোভাবেই স্নাতক সম্পূর্ণ করে উচ্চতর শিক্ষালাভের দরুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। চন্দানী দেবী তার স্নেহের আদরের ভাইকে প্রতিনিয়তই বলে থাকেন, নিতু, তুই তো পারিস একটা কলেজে ভর্তি হতে, তুই তো ছোটবেলায় লেখাপড়ায় যথেষ্ট ভালো ছিলি, কি মন ছিল তোর পড়ায়, কি যে হলো হঠাৎ করে তোর। আচ্ছা শোন না নিতু, তোর যদি আর পড়তে না ভালো লাগে তাহলে তুই অন্তত যে কোনো একটা কাজে ঢুকে যা। তুই একটা কাজে ঢুকে পড়লে দেখবি মা বাবা কেমন মানসিক শান্তি পাবে। তাছাড়া তুই তো খানিকটা হলেও দেখেছিস আর বেশ কিছুটা আমার কাছ থেকেও শুনেছিস। ওই দুটো মানুষ ওদের জীবনে কি কষ্টটাই না করেছে, অভাবে অনটনে আমাদেরকে কত কষ্ট করে বড় করে তুলেছে। আর এখন যখন মা বাবার শতাধিক কষ্ট দৈনন্দিন সংগ্রামের পর সংসারের অর্থনৈতিক অবস্থা সাবলীল হয়েছে, এখন যখন মানুষ দুটোর একটু সুখে শান্তিতে থাকার সময় এসেছে, এই সময় যে মা বাবার দিন রাত তোকে নিয়ে দুশ্চিন্তা করেই পার হয়ে যাচ্ছে। রাতের পর রাত যে মা তোর কথা ভাবতে ভাবতে না খেয়ে ঘুমিয়ে পড়ছে। এই শোন না নিতু, তুই একটা কাজে ঢুকে পড় না রে, তাহলে যে মা বাবা একটু মানসিক শান্তি পায়। আচ্ছা শোন নিতু, তোর যদি কাজকর্ম করতে ইচ্ছা না করে তাহলে তুই অন্তত ওই অখাদ্য কুখাদ্যগুলো খাওয়া ছেড়ে দে, তাহলে যে
মা বাবার মনটা অনেকটাই হালকা হবে। নিতু, তুই আমাকে কথা দে, তুই আজ আমার কাছে প্রতিজ্ঞা কর আর কোনোদিনও তুই ওই অখাদ্য কুখাদ্যগুলো সেবন করবি না। কি রে নিতু, বল, কথা দে আমাকে। পিতা ক্রুদ্ধ হয়ে রাতে না খেতে দেওয়া শাস্তি দিলে যে দিদি নিজের রাতের খাবার না খেয়ে রাতের পর রাত পিতা ঘুমিয়ে পড়ার পর নিজের মুখের খাদ্য তার একমাত্র ভাইয়ের মুখে তুলে দিয়েছেন, পরিবারের প্রায় সবাই অতীন্দ্র সরকারের দোষ ধরলেও একদম ছোটবেলা থেকেই যে দিদি কখনো ভাইয়ের কোনো দোষ না দেখেই সর্বদা ভাইকে সকলের সর্বরকম রোষ হতে আড়াল করে আগলে রেখেছেন, যে দিদি তার পুত্রাদিক প্রিয় ভাইয়ের জন্য এক কথায় গোটা পৃথিবীর বিরুদ্ধে যেতে সর্বদাই রাজি, সেই দিদির মাথা ছুঁয়ে দিনের পর দিন মিথ্যা প্রতিজ্ঞা করে অতীন্দ্র সরকার তার বিপথে অগ্রসর হওয়ার যাত্রা অব্যাহত রেখেছেন। পূর্ণাদেবীদের পাড়াতেই বসবাসকারী সেই ছাত্রনেতা রথিজিৎ চক্রবর্তীর মদতে এবং প্রশ্রয়ে বেশ কিছু বছরে নিতুবাবু অর্থাৎ অতীন্দ্র সরকার তার অঞ্চলে বাচাল আচরণ ও চরম উচ্ছৃঙ্খলতার দ্বারা নিজ এলাকায় ভদ্র জনবসতির মাঝে বেশ ত্রাস ও কুদাপট সৃষ্টি করে রথিজিৎ বাবুর মাধ্যমে দলে সাময়িক সময়ের জন্য বেশ উন্নতি সাধন করলেও দলের অন্যান্য নেতারা অতীন্দ্র সরকারের তার নিজ এলাকায় করা অপ্রীতিকর আচরণ ও অহেতুক মাতলামি সম্বন্ধে অবগত হতেই দলে তার স্থান এক ধাক্কায় বেশ নিম্নমুখী হয়ে পড়ে। ধীরে ধীরে এবার তিনি তার মা পূর্ণাদেবীর ও তার দিদি চন্দানী দেবীর তার হিতে ব্যয় করা প্রত্যেকটি বাক্যের তাৎপর্য তিলে তিলে বুঝতে শুরু করলেন এবং পরিবারের আপন মানুষদের সুপরামর্শ অগ্রাহ্য করে রথিজিৎ চক্রবর্তীর ফাঁদে পা দেওয়ার মতো মস্ত বড় ভুলের অনুসূচনাও তাকে ক্রমে গ্রাস করতে শুরু করল। অতীন্দ্র সরকারের মা পূর্ণাদেবীর সাথেই যে দিদি অতীন্দ্র সরকারের সর্বদা খেয়াল রাখতেন, ভাইয়ের ভালো মন্দের বিষয়ে চিন্তিত থাকতেন যে দিদি, সেই দিদিরও যে বছরখানেক হতে চলল চৌধুরীদের ছোট ছেলে সুনীল চৌধুরীর সাথে বিবাহ হয়ে গিয়েছে। বিদ্যুৎ সরকারের কড়া শাসনের মধ্যে তার যে দিদি সর্বদাই ঢাল হয়ে দাঁড়াতেন, সেই মাতৃতুল্য দিদিকেও যে এখন আর অতীন্দ্রবাবু সর্বক্ষণ পাশে পান না। তাই সব মিলিয়ে সময়ের সাথে অতীন্দ্র সরকারের মানসিক অবসাদ ক্রমাগত বাড়তে শুরু করলেও তার দিদি চন্দানী দেবীর বিবাহের 2 বছর পর ওনার পুত্র তথা অতীন্দ্র সরকারের ভাগনা জন্মগ্রহণ করার পর অতীন্দ্রবাবুর এই করুণ মানসিক স্থিতির ও তার উচ্ছৃঙ্খল দিনলিপিতে ও কার্যকলাপে বেশ ইতিবাচক পরিবর্তন ঘটল। পূর্ণাদেবীর বড় কন্যার সন্তান সত্যম চৌধুরীর আগমনে যেন গোটা সরকার বাড়ি জুড়ে খুশির জোয়ার এলো। পূর্ণাদেবী এবং বীণাদেবী ওনাদের নাতিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বিদ্যুৎ সরকার দাদামশাই হওয়ার দরুন ওনার খুশির কোনো সীমা রইল না। সত্যম চৌধুরী জন্মগ্রহণ করার পর হাসপাতাল হতে তার মাতামহী পূর্ণা সরকারের গৃহে আসার দিন তার মামা অর্থাৎ অতীন্দ্র সরকার ও তার মাসি শ্রাবণী সরকার গোটা বাড়িটা নিজেদের হাতে সাজিয়ে তুললেন। সত্যম চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই পূর্ণাদেবী ওনার নাতিকে সর্বপ্রথম ওনার মা
কুসুমরানী দেবীর কোলে তুলে দিলেন এবং এরপর পূর্ণাদেবীর পিতা ইন্দ্রনাথ ব্যানার্জি সোনার হার দিয়ে মন ভরে আশীর্বাদ করলেন ওনার বড় কন্যার নাতিকে। শ্রাবণী দেবী তার স্নেহের ভগিনেওর ডাকনাম রাখলেন গল্লু। সত্যম চৌধুরী জন্মগ্রহণ করার পর তার দিদার বাড়িতে তার দিদার, ছোট দিদার, মামার, মাসির ও দাদামশাইয়ের নিকট আদরে এবং সযত্নে তার শৈশবকাল অতিবাহিত করতে শুরু করলেন। কিন্তু এই পরম সুখের মধ্যেই হঠাৎই একদিন ধেয়ে এলো এক চরম দুঃখের সংবাদ। প্রত্যেক রবিবার সকালের মতোই এদিনও পূর্ণাদেবী ও ওনার স্বামী বিদ্যুৎ সরকার সহ বাড়ির অপর সকল সদস্যরা মিলে সরকার বাড়ির বাইরের ঘরে বসে চা পান করাকালীন নিজেদের মধ্যে জমজমাট আড্ডা দেওয়ার সময়কালে হঠাৎই সরকার বাড়িতে আগমন ঘটল পূর্ণাদেবীর পিতা ইন্দ্রনাথ ব্যানার্জির। পিতার পরিশ্রান্ত বিষণ্ণ মুখশ্রী দেখে পূর্ণাদেবী কোনো এক প্রকার অঘটন ঘটে যাওয়ার ইঙ্গিত পেতে না পেতেই ইন্দ্রনাথবাবু কান্নায় ফেটে পড়ে ওনার বড় কন্যাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওরে পূর্ণা, আমার মাথার উপরে থাকা শেষ ছায়াটুকু আর রইল না রে। আজ সকালে তোদের মেজ জ্যাঠা আমাদের সকলকে ছেড়ে চলে গেল রে পূর্ণা। বুঝলি মা, তোদের মেজ জ্যাঠা আর আমাদের মাঝে নেই। পিতার মুখ থেকে পূর্ণাদেবীদের মেজ জ্যাঠা এক সময়ের স্বনামধন্য কুস্তিগীর ও বিখ্যাত ব্যায়ামবীর তথা প্রকৃত সমাজসেবক ভক্তিনাথ ব্যানার্জির পরলোক গমন করার বিষয়ে অবগত হয়ে শোকস্তব্ধ হয়ে পড়লেন পূর্ণাদেবী ও বীণাদেবী। ব্যানার্জি বাড়ি এবং সরকার বাড়িসহ গোটা পরিবারের ওপর শোকের ছায়া নেমে এলো। ভক্তিনাথবাবুর শেষকৃত্য সম্পূর্ণ করার পর নিজের শ্বশুরবাড়ি হতে কিছুদিনের জন্য পূর্ণাদেবীদের বাড়িতে এসে থাকতে শুরু করলেন রীনা দেবী। ভক্তিনাথ ব্যানার্জি পরলোক গমন করার মাস চারেক পর পূর্ণাদেবীদের পিতার বাসস্থানের নিকট বসবাসকারী এক প্রতিবেশী পূর্ণাদেবীর বাড়ি এসে পূর্ণাদেবীদের পিতার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিষয় জানালেন এবং তৎক্ষণাৎ পূর্ণাদেবীর স্বামী তৎপরতার সহিত ইন্দ্রনাথবাবুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলেন। পিতার অসুস্থতার খবর পেয়ে রীনা দেবী ও ওনার স্বামীও হাসপাতালে এসে উপস্থিত হলেন। 2 দিন যাবৎ স্বাস্থ্যজনিত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পর ইন্দ্রনাথ ব্যানার্জির চিকিৎসক হাসপাতালে ইন্দ্রনাথবাবুর শারীরিক স্থিতি সম্বন্ধে অবগত হওয়ার দরুন দুশ্চিন্তায় নিমজ্জিত হয়ে অপেক্ষারত ইন্দ্রনাথ ব্যানার্জির বাড়ির মানুষদের উদ্দেশ্যে বললেন, এখানে ইন্দ্রনাথ ব্যানার্জির বাড়ির লোক কেউ আছেন? ইন্দ্রনাথবাবুর চিকিৎসককে ইন্দ্রনাথবাবুর বাড়ির লোকের অনুসন্ধান করতে দেখে চিকিৎসকের দিকে এগিয়ে গিয়ে বিদ্যুৎ সরকার বললেন, আমরা সকলেই এখানে রয়েছি। কি হয়েছে ডাক্তারবাবু বলুন। আমি বিদ্যুৎ সরকার, ইন্দ্রনাথ ব্যানার্জির বড় জামাই। এখন উনি কেমন আছেন? চিকিৎসক, দেখুন বিদ্যুৎবাবু, 2 দিন পূর্বে যখন আপনারা ওনাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তখনই ওনাকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেই অনুমান করেছিলাম যে উনি বেশ গুরুতরভাবে অসুস্থ এবং ওনার যথাযথ চিকিৎসার প্রয়োজন। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার ফলাফলগুলি সামনে আসার পর সেগুলি ভালোভাবে দেখে যা বুঝলাম, ওনার শারীরিক অবস্থা আমার অনুমানের থেকেও যে অনেক বেশি খারাপ। বিদ্যুৎ সরকার, কেন ডাক্তারবাবু, কি হয়েছে ওনার? চিকিৎসক, বিদ্যুৎবাবু, অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাতে হচ্ছে যে
আমার অধীনে চিকিৎসাধীন আপনার শ্বশুরমশাই ক্যান্সার আক্রান্ত। ওনার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে এবং দুর্ভাগ্যবশত বর্তমানে ওনার এই ব্যাধির একদমই শেষ পর্যায়ে চলছে। বিদ্যুৎ সরকার বিচলিত হয়ে প্রশ্ন করলেন, সে কি ডাক্তারবাবু, কি বলছেন কি আপনি? তা ওনাকে সুস্থ করে তোলার কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই রয়েছে নাকি? তা ডাক্তারবাবু, উনি সুস্থ হয়ে উঠবেন তো? চিকিৎসক: দেখুন বিদ্যুৎবাবু, স্বাস্থ্যবিজ্ঞান এবং আমার দক্ষতার ওপর ভিত্তি করে আমি আমার সর্বোত্তম চেষ্টা করব ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলার। কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো বুঝতেই পারছেন শেষ পর্যায়ের ক্যান্সার, তার উপর আবার ওনার যা বয়স, এই বয়সে ওনার শরীর এই ধরনের জটিল ব্যাধির মোকাবিলা করতে কতটা সহায়তা করবে সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আমরা চিকিৎসকরা আমাদের সমগ্র জীবনে অগুন্তি মানুষের চিকিৎসা করে থাকি। তবুও যখন আমাদের আপন কোনো ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকেন, সেই সময় আমাদের মনেও বাকি সকল মানুষদের মতোই চরম ব্যাকুলতার সৃষ্টি হয়ে থাকে। তাই আমরা চিকিৎসকরাও বেশ ভালোভাবেই অনুভব করে থাকি আপন কোনো মানুষ জটিল কোনো ব্যাধির শিকার হলে তার আপন মানুষরা এবং সমগ্র পরিবার কতটা চিন্তিত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সুতরাং এই পরিস্থিতিতে একজন চিকিৎসক হয়ে আমি যদি আপনাদের মিথ্যা আশ্বাস দিই, তাহলে যে মহাপাপ করা হবে বিদ্যুৎবাবু। তাই আমি আপনাকে স্পষ্টভাবেই বলছি, আপনার শ্বশুরমশাই ইন্দ্রনাথ ব্যানার্জির কাছে আর সর্বসাফল্যে 3 মাস সময় রয়েছে। ওনার সকল নিকট আত্মীয় স্বজনদের ওনার অসুস্থতার বিষয়ে অবগত করুন এবং ওনারা যদি ইন্দ্রনাথ ব্যানার্জিকে দেখতে আসতে চান তাহলে ওনাদের আর দেরি করতে মানা করুন। এরপর যদি কোনো মিরাকেল ঘটে যায় তবে সেটা ঈশ্বরের অশেষ কৃপা। ইন্দ্রনাথ ব্যানার্জির চিকিৎসকের মুখ হতে শোনা সমস্ত কথাগুলি বোধগম্য করতে করতে পিছন পানে ফিরে তাকাতেই বিদ্যুৎ সরকার দেখতে পেলেন ওনার স্ত্রী পূর্ণাদেবী দাঁড়িয়ে রয়েছেন। পূর্ণাদেবীর চক্ষুদয় হতে নির্গত অশ্রু দেখে বিদ্যুৎ সরকারের বুঝতে বাকি রইল না যে পূর্ণাদেবী এতক্ষণ ধরে ওনার আর চিকিৎসকের মধ্যে হওয়া পূর্ণাদেবীর পিতা ইন্দ্রনাথ ব্যানার্জির স্বাস্থ্য সংক্রান্ত সকল কথোপকথনই শুনেছেন। বিদ্যুৎ সরকার ঠিক বুঝে উঠতে পারছেন না যে পূর্ণাদেবীকে এই পরিস্থিতিতে ঠিক কী বলবেন। পিতার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শেষ পর্যায়ের ক্যান্সার ধরা পড়লে তার কন্যাকে ঠিক কী বলেই বা শান্ত করা উচিত। তবে পূর্ণাদেবী ওনার স্বামীর এই সংশয় দূর করে নিঃশব্দে সেই স্থান ত্যাগ করে বাড়ির পথে রওনা দিলেন এবং বাড়ি ফিরে তার স্নেহের আদরের বড় নাতিকে বুকে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলেন। তার ছোট কন্যা শ্রাবণী দেবী ও ওনার পুত্র অতীন্দ্রবাবু ওনাদের মায়ের এই পরিস্থিতি দেখে বেশ বুঝতে পারলেন যে ওনাদের দাদামশাই ইন্দ্রনাথ ব্যানার্জির শারীরিক স্থিতি মোটেও সন্তোষজনক নয়। তবে ওনারা ওনাদের মা পূর্ণাদেবীর নিকট বারংবার ইন্দ্রনাথবাবুর শারীরিক স্থিতির বিষয়ে জানতে চাইলেও একটি শব্দ পূর্ণাদেবীর মুখ হতে উচ্চারিত হলো না। খানিক সময় পর পূর্ণাদেবীর বড় কন্যা চন্দানী চৌধুরী তার শ্বশুরবাড়ি থেকে পূর্ণাদেবীর বাড়িতে এলে পূর্ণাদেবী সকল ঘটনা ওনাদের সন্তানদের বললেন। শোকাচ্ছন্ন হয়ে পড়ল গোটা বাড়ির পরিবেশ।
কান্নায় ভাঙলেন পূর্ণাদেবীর বোন বীণাদেবী ও পূর্ণাদেবীর 3 সন্তান। মাস 2 পর ইতি ঘটল দীর্ঘ বছর ধরে সংগ্রামের মধ্য দিয়ে, উত্থান পতনের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া, দায়িত্ববোধে ও সংসারের মায়ায় আষ্টে পৃষ্ঠে আটকে থাকা জীবনটির পরলোক গমন করলেন এককালের সদর শহরের দাপুটে ব্যবসায়ী তথা পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতিবাচক প্রভাবে প্রায় রাতারাতিভাবেই সব কিছু নিমেষের মধ্যে হারিয়ে বেজায় বড়লোক থেকে হঠাৎ করেই অর্থনৈতিকভাবে ক্ষতবিক্ষত হয়ে ধূলিসাৎ হয়ে গিয়ে সদর শহর ছেড়ে কলসিগড়ে এসে বাসা গড়ে বেশ অভাব অনটনের মধ্যে দিয়েই বাকি জীবন অতিবাহিত করা পূর্ণাদেবীদের পিতা তথা কুসুমরানী দেবীর স্বামী, সেই শ্যামবর্ণের দীর্ঘকায় ব্যক্তি ইন্দ্রনাথ ব্যানার্জি। ইন্দ্রনাথ ব্যানার্জির হঠাৎ করে অসুস্থ হওয়ায় এবং স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ায় ও খুবই অল্প সময়ের মধ্যেই নিজের স্বজনদের ছেড়ে আকস্মিকভাবে পরলোক গমন করায় ওনার 4 কন্যা ও ওনার স্ত্রীসহ শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের বাকি সদস্যরাও। ইন্দ্রনাথ ব্যানার্জির ছোট কন্যা তথা পূর্ণাদেবীর ছোট বোন অবিবাহিতা বীণা ব্যানার্জির পিতৃবিয়োগের এই মর্মান্তিক সময়কালের চরম মানসিক বেদনা ওনার কণ্ঠ হতে ধ্বনিত হল। খুকু বলে ডাকবে না কেউ আর কোনো দিন? বলো কিভাবে মিটবে মোদের এত বড় ঋণ? মোদের ছোট থেকে করেছো বড় তুমি আগলে বুকে, তোমার হাত ধরে পার হয়েছি মোরা সকল দুঃখে। কত ঝড়ই গিয়েছে বয়ে এ সংসারে, তুমি নিরাপদ আশ্রয় হয়ে ছিলে পরিবারে। ভরসার বটগাছটা যে আর নেই কো মাথায়, বলো আজ তবে বাঁচব মোরা কার সাহারায়? আজও যে রাতে ঘুম না পেলে খুঁজি তোমাকেই, আজও কত স্মৃতি রয়েছে তোমার এই ভূমিতেই। মনের ভিতর ঝড় উঠেছে আজ ভীষণ জোরে, বলো তোমাকে ছাড়া বাঁচব মোরা কেমন করে? বাবা তুমি এসো ফিরে আবারও মোদের কাছে, তোমাকে ছাড়া পুড়ছে এ বুক ভীষণ আছে। খুকু বলে ডেকো তুমি এসে আবারও কোনো দিন, তোমার অপেক্ষায় থাকবো মোরা রাত ভোর দিন।